সোহা লজ্জা পেয়ে মুখ নামিয়ে নেয়। শ্রবণ শাড়ির আঁচল তুলে সোহার মাথায় ঘোমটা টেনে দেয়। সোহা আবার মুখ তুলে তাকাতেই শ্রবণ সোহার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কিছুটা পিছিয়ে আসে উল্টো হেঁটে। দূরে দাঁড়িয়ে সোহাকে দেখতে থাকে পলকহীন। টুল টেনে বসে পড়ে রুমের মাঝখানে। সোহার পরনে মিষ্টি কালার শাড়ি। সোহা এমনিতেই ধবধবে ফর্সা, এই কালারে ওকে আরও বেশি ফর্সা দেখাচ্ছে। হালকা সাজ, ঘোমটা টেনে রাখায় বউ বউ লাগছে। মুক্ত থাকা চুল কতগুলো সামনে চলে এসেছে। সোহা একবার ওর দিকে তাকাচ্ছে, আবার চোখ নামিয়ে নিচ্ছে। বারবার এটাই করছে তখন থেকে। চোখের তৃষ্ণা মিটিয়ে দেখছে শ্রবণ। মন মস্তিষ্কে প্রশান্তি ছড়িয়ে পড়েছে। শান্ত চোখ জোড়া সোহাতে আটকে আছে, দেখছে পলকহীন। শ্রবণের হৃদে স্পন্দন থমকে যায়, আবার শুকনো ঢোক গিলে চোখ নামিয়ে নেয়। ব্যস্ত পায়ে উঠে দাঁড়িয়ে বলে, শাড়ি চেঞ্জ কর দ্রুত। সোহা শুকনো মুখ করে বলে, কেন? তুমি তো বললে সুন্দর লাগছে। বেসামাল হয়ে যাওয়ার আগে শাড়ি চেঞ্জ কর। বেসামাল হয়ে গেলে সামলাতে পারবি না। অবশ্য তুই এখন সামলানোর মতো অবস্থাতেও নেই। মাথা নষ্ট হওয়ার আগে দ্রুত চেঞ্জ কর। শ্রবণের কথা শুনে সোহার গাল লাল হয়ে উঠেছে, কান গরম হয়ে গেছে। এমনিতে লজ্জা লাগছে তখন থেকে। লজ্জা পরে পাস, এখন চেঞ্জ কর দ্রুত। বাবু হওয়ার আগে আর শাড়ি পরবি না, সাজবিও না। সাধারণভাবেও তুই অনেক সুন্দর। কত কষ্ট করে নিজে নিজে শাড়ি পরেছি প্রথমবার, আবার সেজেছিও। চেঞ্জ করার আগে কটা ছবি তুলে দাও। ওই বালসাল করতে পারবো না আমি। বাবু হওয়ার পর সারাদিন শাড়ি পরে থাকিস আর হাজার হাজার ছবি তুলিস। বাবু হওয়ার সময় যদি মরে যাই তাহলে পরে কিভাবে ছবি তুলব? শ্রবণ কটমট করে তাকিয়ে রাম ধমক দিয়ে বলে, এই ডাইনির বাচ্চা, এমন একটা চট দেব না, ওই চোয়ালের দাঁত খুলে এই সোয়ালে চলে যাবে। ধমক খেয়ে কেঁপে উঠেছে সোহা। চোখ জোড়া পানিতে টইটুম্বর হয়ে গেছে মুহূর্তেই। মাথা নত করে দাঁড়িয়ে রইল শ্রবণের সামনে। আঁচল পড়ে গেছে মাথা থেকে, এলোমেলো চুল মুখের ওপর এসে পড়েছে কতগুলো। সোহার দিকে তাকিয়ে ট্রাউজারের পকেটে হাতড়ে ফোন বের করে। আনলক করে ক্যামেরা অন করতে করতে গম্ভীর গলায় বলে, কিভাবে ছবি তুলবি পোজ দে। সোহা মুখ তুলে তাকায়। শ্রবণ গম্ভীর হয়ে তাকিয়ে আছে ওর দিকে। শ্রবণের সামনে থেকে সরে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। শ্রবণ পুরোপুরি ঘুরে সোহার দিকে তাকায়। সোহা শাড়ির সেফটি পিন খুলছে। ওর মতিগতি বুঝতে পেরে আরেক ধমক দিয়ে বলে, এই ডাইনির বাচ্চা, শাড়ি খুলছিস কেন? সোহা মৃদু মলিন স্বরে বলে, তুমি তো বললে চেঞ্জ করতে। শ্রবণ দাঁতে দাঁত পিষে সোহার কাছে এগিয়ে এসে দাঁড়ায়। হাত থেকে ফোন রেখে সোহার হাত থেকে সেফটি পিন নিয়ে আঁচলে লাগাতে লাগাতে চিবিয়ে চিবিয়ে বলে, ছবি তোলার জন্য পোজ দিতে বললাম, সেটা কানে যায়নি? তুলতে হবে না, কানের নিচে দিব একটা। সোহা মুখ গোমরা করে দাঁড়িয়ে রইল। শ্রবণ আঁচল ঠিক করে দিয়ে আয়নার দিকে তাকায়। কিছুক্ষণ সোহার মুখের দিকে তাকিয়ে থেকে ফোন হাতে তুলে নেয়। পেছন থেকে অন্য একটা হাতটা সোহার পেটের ওপর রাখে। নিজের বুকের সঙ্গে সোহার পিঠ ঠেকিয়ে বলে, ফোনের দিকে তাকা। সোহা ফোনের দিকে না তাকিয়ে শ্রবণের মুখের দিকে তাকায় ঘাড় উল্টে। ক্যামেরা ক্লিক হওয়ার আওয়াজ হয়। সোহা ফোনের স্ক্রিনে তাকিয়ে আবার শ্রবণের মুখের দিকে তাকায়। শ্রবণ কপালে ওষ্ঠ ছুঁয়ে বলে, শুয়ে শুয়ে সারা রাত দেখিস, এখন ফোনের দিকে তাকা। সোহার অভিমানে গালে পানি এসে যায়। খুশি মনে তাকায় ফোনের স্ক্রিনে। দুজন একসঙ্গে সেলফি বন্দী হয়। আবার ব্যাক ক্যামেরা দিয়ে আয়নায় থাকা দুজনের প্রতিবিম্বের ছবি তোলে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে শ্রবণের হাত সোহার উঁচু পেটের ওপর, শ্রবণের হাতের ওপর সোহার হাত। সোহার সব মন খারাপেরা পালিয়েছে, আবার আনন্দ হচ্ছে, সুখ সুখ লাগছে ভীষণ। সোহার একার অনেকগুলো ছবি তুলে দিয়েছে শ্রবণ। নিজেই সোহাকে বিভিন্ন পোজে দাঁড় করিয়ে দিয়েছে বারবার। প্রত্যেকটা ছবি ভীষণ সুন্দর হয়েছে। সোহার পা ব্যথা করছে এখন দাঁড়িয়ে থাকতে থাকতে,
আর না, অনেক হয়েছে। আর একটা, পাশ ফিরে ডান হাত পেটের উপর রাখ, বাম হাত পেটের নিচে, আমার দিকে তাকা হাসি মুখে। শ্রবণের কথা মতো তাই করে সোহা। শ্রবণের মন মতো না হয় নিজেই ঠিক করে দাঁড় করিয়ে দেয়। আবার ছবি তোলা শেষ হলে সোহা চেঞ্জ করে নেয়। শ্রবণ ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। সোহা নিজেও ফ্রেশ হয়ে এসে লাইট অফ করে শ্রবণের পাশে শুয়ে পড়ে, ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে। এখন ভীষণ শীত শীত লাগছে। অনেকক্ষণ ধরে শীতের পোশাক ছাড়া রয়েছে, হাত পা সহ পুরো শরীর হিম শীতল হয়ে গেছে। শ্রবণ সোহাকে জড়িয়ে ধরে বলে, পুরো শরীর ঠান্ডা বরফ হয়ে রয়েছে, শুধু সর্দি কাশি হলে হয়, তারপর দেখিস তোর কি করি। সোহা বলে না কিছু, নিজেই তো দেরি করালো। সোহা তো আরও আগেই ছবি তোলা শেষ করতে বলেছিল। তখন খুব একটা শীত শীত না লাগলেও এখন লাগছে। শ্রবণের উষ্ণ বুকে নিজেকে গুটিয়ে নেয়। এখন আর আগের মতো করে শ্রবণের বুকের সঙ্গে মিশে যেতে পারে না। পেট বেশ অনেকটা উঁচু হয়েছে। শ্রবণ ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। রেডি হওয়ার মাঝে হাসানের কল আসে। স্পিকারে দিয়ে কথা বলতে বলতে রেডি হতে থাকে। সোহা বিছানায় বসে শ্রবণকে দেখে চলেছে। ওর মনে হচ্ছে শ্রবণ পরীক্ষা দিতে নয়, বিয়ে খেতে যাবে, নতুবা বিয়ের জন্য পাত্রী দেখতে যাবে। শ্রবণ রেডি হয়ে রুম থেকে বের হয় নিজের প্রয়োজনীয় সব কিছু নিয়ে। সোহা শ্রবণের পেছন পেছন রুম থেকে বেরিয়ে এসে ড্রয়িং রুমে দাঁড়ায়। শ্রবণ স্টাডি রুমে প্রবেশ করেছে। হেলমেট হাতে বেরিয়ে আসতে দেখে অবাক হয়ে বলে, হেলমেট নিয়ে কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি তুই জানিস না? হ্যাঁ, কিন্তু হেলমেট নিয়ে যাচ্ছ কেন? হেলমেট দিয়ে মানুষ কি করে? তুমি বাইক নিয়ে যাবে? হ্যাঁ। সোহা শ্রবণের কাছে এগিয়ে এসে ওর হাত থেকে হেলমেট নেওয়ার চেষ্টা করে বলে, একদম না, তুমি এখনো পুরোপুরি সুস্থ না, পেটের সেলাই এখনো পুরোপুরি শুকায়নি, ডান হাতও ঠিক হয়নি, ওই ভারী বাইক চালিয়ে যাবে না তুমি। আমি বাইক নিয়েই যাব, এর আগেও গেছি, কিছু হয়নি, হেলমেট ছাড়। না, গাড়ি নিয়ে যাও, হেলমেট ছাড়তে বলেছি। সোহা ভয় পেলেও হেলমেট ছাড়ে না। শ্রবণকে বোঝানোর মতো করে বলে, বাইক অনেক ভারী, ডাক্তার তোমাকে ভারী জিনিস উঁচু করতে নিষেধ করেছেন। আমি জানি তুমি বাইক লাভার, সুস্থ হও, তারপর বাইক চালাবে। এখন গাড়ি নিয়ে যাও। গাড়ি চালাতে পারবো না আমি, ড্রাইভারকে কল করে আসতে বলো। পারবো না, আমি দাদাভাইকে কল করে বলছি ড্রাইভারকে পাঠিয়ে দিতে। গাড়িতে করে যাব না আমি, দেরি হয়ে যাচ্ছে, মার খেতে না চাইলে হেলমেট ছাড়। আমার আর বাবুর কোনো মূল্য নেই তোমার কাছে, তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে? তুমি বাইক নিয়ে গেলে ফিরে না আসা পর্যন্ত আমি টেনশনে থাকবো। শ্রবণ চোখ দুটো ছোট ছোট করে বলে, ভালো ব্ল্যাকমেইল করা শিখে গেছিস, গাড়ি নিয়ে যাও। অর্ডার করছিস? সোহা চুপ করে থাকে। শ্রবণ হেলমেট ছেড়ে স্টাডি রুমের দিকে এগিয়ে যায়। বাইকের চাবি রেখে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে আসে। দরজার দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলে, এই ডাইনির বাচ্চা যা শুরু করেছে, কদিন পর মুততে গেলেও বউয়ের পারমিশন নিয়ে মুততে যেতে হবে। দরজা খুলে বেরিয়ে গিয়ে আবারও ফিরে আসে। সোহাকে জড়িয়ে ধরে চেপে চেপে চুমু খেয়ে বলে, দোয়া কর বেশি বেশি পড়াশোনা যেন শেষ হয়ে যায় দ্রুত। এই বালের পড়াশোনার ভাল লাগে না, পরীক্ষা হয়ে গেলেই বাসি। বলতে বলতে ধূপধাপ পা ফেলে বেরিয়ে যায়। আবার সোহা হা করে ওর যাওয়ার পথে তাকিয়ে রইল। কলিং বেলের শব্দে ঘুম হালকা হয়ে আসে শ্রবণের, সঙ্গে সোহারও। শ্রবণের বাহু বন্ধনে আবদ্ধ সোহা বুক থেকে মুখ তুলে শ্রবণের মুখের দিকে ঘুম ঘুম চোখে তাকায়। ঘুম জড়ানো গলায় বলে, কে আসলে এত রাতে? শ্রবণ কিছু না বলে চুপ করে রইল। কে এসেছে ও নিজেও বুঝতে পারছে না। পরপর আরও কয়েকবার কলিং বেল বেজে উঠলে রাগে শ্রবণের মাথার ভেতর দাউ দাউ করে আগুন ধরে যায়। সোয়াকে বুক থেকে সরিয়ে শোয়া থেকে উঠতে উঠতে বলে, শুয়ে থাক, আমি দেখে আসছি। শ্রবণ বিছানা ছেড়ে নামতে গেলে সোয়া ওর হাত টেনে ধরে আতঙ্কিত হয়ে বলে, দরজার বাইরে কে আছে আমরা তো জানি না, ও যদি তোমার কোনো ক্ষতি করে যেও না। কিছু হবে না, তুই শুয়ে থাক, আমি দেখে আসছি। শ্রবণ সোয়ার কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়, ফোন হাতে নিয়ে টাইম দেখে নেয়।
12টা বাজতে আর 2 মিনিট বাকি। শ্রবণ তো ভেবেছিল এখন রাতের 2টা 2:30 বেজে গেছে। রুমের মেন লাইট অন করে দরজার দিকে এগিয়ে যায়, এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে। সোহা শুয়ে থাকতে না পেরে শোয়া থেকে উঠে বসে। কে আসলো? শ্রবণের কোনো ক্ষতি করবে না তো? ভয়ে সোহার হৃদস্পন্দন বাড়তে শুরু করে। মস্তিষ্কে অশনি সংকেত বাজছে। শ্রবণ পিপ হোল দিয়ে বাইরে তাকিয়ে দেখে দরজার সামনে ওর বন্ধুরা দাঁড়িয়ে আছে। ওদের দেখে ওর কপাল ভুরু কুঁচকে যে এত রাতে ওরা এখানে কেন। বেশি কিছু না ভেবে দরজা খুলে দেয়। দরজা খুলতেই ওকে কিছু বলার সুযোগ না দিয়েই ঠেলে ঠুলে হুড়হুড় করে 5 জন ভেতরে প্রবেশ করে। শ্রবণ হতভম্ব হয়ে ঘুরে দাঁড়ায় 5 জনের দিকে। কিছু বুঝে ওঠার আগে একসঙ্গে 3টা পার্টি পপার ফাটার শব্দ হয়। 5 জন একসঙ্গে ওকে জন্মদিনে উইশ করে। শ্রবণের খেয়াল হয় আজ ফেব্রুয়ারির 11 তারিখ, শেষ হয়ে 12 তারিখে পড়ল ওর জন্মদিন। ও তো ভুলেই গেছিল অন্য সববার শ্রবণ ওর বন্ধুদের সঙ্গেই থাকতো মাঝরাত পর্যন্ত, তাই কাউকে ওর ফ্ল্যাটে আসতে হতো না জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। বাইরে কেক কেটে সেলিব্রেট করতো বন্ধুদের সঙ্গে। যদিও শ্রবণ নিজেই জন্মদিন পালন করতে আগ্রহী না কখনোই, বন্ধুদের জন্যই বাধ্য হয়েছে প্রতিবার। এবারও তাই করতে হবে। শ্রবণ বাইরে যায়নি বলে ওরাই চলে এসেছে। দরজার দিকে চোখ পড়তে দেখে দরজার সামনে সোহা দাঁড়িয়ে আছে। হয়তো পার্টি পপার ফাটার শব্দে ভয় পেয়ে বিছানা ছেড়ে নেমে এসেছে। শ্রবণ রুমের দিকে পা বাড়াতে হাসান ওর হাত টেনে ধরে বলে, কোথায় যাচ্ছিস? কেক কাটতে হবে। দাঁড়া, আসছি এখনই। শ্রবণের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে রুমের দিকে পা বাড়ায় দ্রুত। ওর যাওয়ার পথে তাকালে 5 জনের নজরে আসে সোহা। শ্রবণ সোহার হাত ধরে বিছানার কাছে এগিয়ে আসে। মেন লাইট অফ করে দিয়ে বলে, তুই শুয়ে ঘুমা, আমি কিছুক্ষণ পর আসছি। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে বলে, আজ তোমার জন্মদিন? হ্যাঁ, শুয়ে পড় এখন। সোহা শ্রবণের মুখের দিকে আরও একবার তাকিয়ে বিছানায় উঠে শুয়ে পড়ে। শ্রবণ ব্ল্যাঙ্কেট দিয়ে ভালোভাবে সোহাকে ঢেকে দেয়। ড্রয়িং রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই সোহা বলে, শোনো। শ্রবণ ঘাড় ঘুরিয়ে তাকায় সোহার দিকে। সোহার ঢোক গিলে গলা ভিজিয়ে বলে, হ্যাপি বার্থডে বাবুর আব্বু। শ্রবণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এই প্রথম এমন উইশ পেল, আর সোহাও এই প্রথম ওকে বার্থডে উইশ করল। সোহার বলা বাবুর আব্বুর সম্বোধনটা বারবার কানে বাজছে। এতকাল শুনেছে হ্যাপি বার্থডে শ্রবণ, হ্যাপি বার্থডে দাদু ভাই, হ্যাপি বার্থডে ভাইয়া, হ্যাপি বার্থডে বন্ধু, কিন্তু এই প্রথম শুনল হ্যাপি বার্থডে বাবুর আব্বু। ওর ভেতর পর্যন্ত নাড়িয়ে তুলেছে এই সম্বোধন। গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে। এর আগে কোনো দিন শ্রবণের সঙ্গে এমন হয়নি। কোনো সম্বোধন শুনে এর আগে কোনো দিন ওর হার্টবিট মিস হয়নি, হার্টবিট দ্রুত করেনি, গায়ের লোম খাড়া হয়নি। ওই কণ্ঠ আর শব্দে কী যেন একটা ছিল, স্পেশাল কিছু তো অবশ্যই ছিল। ওর এবারের জন্মদিনের সবচেয়ে বড় সারপ্রাইজ বোধ হয় সোহার এই সম্বোধনটাই। শ্রবণ সত্যি সারপ্রাইজড হয়ে গেছে সোহার এই উইশে। সাকিবের ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে শ্রবণ। কিছু না বলে রুম থেকে বেরিয়ে আসে দ্রুত। টি টেবিলের ওপর কেক রেখেছে। কেকের চারপাশে ক্যান্ডেল, লাল সাদা গোলাপ আর গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা। কয়েকটা লাল সাদা বেলুনও আছে। এত দ্রুত কিভাবে করলো এসব? 5 জনের হাতে ছোট ছোট সাইজের গিফট বক্স ধরিয়ে দেয়। বক্সগুলো সোফার উপর রাখতে হাসান শ্রবণের হাতে ছুরি ধরিয়ে দিয়ে বলে, কেক কাট। এসবের কি প্রয়োজন ছিল? শিফাত বলে, প্রত্যেকবার এক কথা বলবি না। তোর প্রয়োজন নেই, তবে আমাদের আছে। এখন দ্রুত কেক কাট ভাই, খাওয়ার লোভ সামলাতে পারছি না। সেই 10টা থেকে অপেক্ষা করে আসি কেক খাওয়ার জন্য। রাফি খোঁচা মেরে বলে, পেটুক কোথাকার। শিফাত আঙুল তুলে বলে, তুই কেক খাবি না? খেলে খবর আছে। 100 বার খাবো, তাতে তোর কি? তাহলে তোর বোনকে বিয়ে করব। আমার বোনের দিকে নজর দিলে তোর চোখ তুলে নিব। তোর বোনের দিকে আরও আগেই নজর দিয়েছি, এখন থেকে আরও বেশি দেব। রাফি শিফাতকে ধরার জন্য হাত বাড়ায়। হাসান দুজনের মাঝখানে ঢুকে বলে, তোরা দুজন ছোট বাচ্চা, ঝগড়া করছিস কেন এভাবে? চুপ থাক দুজন। শ্রবণ, কেক কাট।
সাকিব বলে, ভাবিকে নিয়ে আসতি। শ্রবণ সাকিবের দিকে তাকে বলে, না থাক। শ্রবণ কেক কেটে হাসানকে খাওয়াতে গেলে হাসান আগে ওকে খাওয়ায়, তারপর নিজে খায়। একে একে সবাইকে কেক খাওয়ায় শ্রবণ। সবাই শ্রবণকেও খাওয়ায়। শ্রবণ কেকের বড় একটা পিস হাতে নিয়ে বেডরুমের দিকে এগিয়ে যায়। বাকিরা নিজেদের মতো কেক খাচ্ছে আর একে অপরকে তার গালে লাগিয়ে দিচ্ছে। সোহা দরজার দিকে তাকিয়েছিল এতক্ষণ। শ্রবণকে রুমে ফিরে আসতে দেখে চোখ দ্রুত বন্ধ করে নেয়। শ্রবণ বিছানার কাছে এগিয়ে এসে দাঁড়ায়। সোহার ওপর থেকে বাম হাতে ব্ল্যাঙ্কেট সরিয়ে দিয়ে বলে, সোহা ওঠ একটু। সোহা শোয়া থেকে উঠে বসে। শ্রবণ কেকের পিসটা সোহার মুখের সামনে ধরে বলে, হাঁ কর। সোহা শ্রবণের হাতটা ধরে শ্রবণের মুখের দিকে ঘুরিয়ে দিয়ে বলে, তুমি খাও আগে, আমি খেয়েছি, তুই খা। সোহা আবার খেতে বলায় শ্রবণ একটু খায়, তারপর আস্তে আস্তে বাকিটা সোহাকে খাওয়ায়। ডিম লাইটে ম্লান আলোয় দুজনকে দেখছে একে অপরকে। আজকাল শ্রবণে একটু যত্নেই সোহার চোখ জোড়া ভিজে ওঠে। শ্রবণ আর আগের মতো নেই, আগের চেয়ে অনেক পরিবর্তন হয়ে গেছে। যতটুকু সোহার খেয়াল রাখে, যত্ন করে, ততটুকু সোহার কাছে অপ্রত্যাশিত। এমন শ্রবণকে সোহা সারা জীবন চায়। টিস্যু পেপার হাতে নিয়ে সোহার ওষ্ঠজোড়া মুছিয়ে দেয় শ্রবণ নিজেই। নিজের হাতে লেগে থাকা কেকের ক্রিম মুছতে মুছতে বলে, শুয়ে পড়, আমি একটু পর আসছি। সোহা বিছানা ছেড়ে নামার জন্য উদ্যত হতেই শ্রবণ বলে, নামছিস কেন? পানি খাবো। শ্রবণ গ্লাসে পানি ঢেলে সোহার হাতে দেয়। সোহা পানি পান করে শুয়ে পড়ে আবার। ও শুয়ে পড়তেই শ্রবণ রুম থেকে বেরিয়ে আসে। বন্ধুদের মুখের দিকে তাকিয়ে দেখে এক একজনের চেহারার 12টা বেজে আছে। শ্রবণকে দেখে সিফাত বলে, যার পয়দা দিবস সেই তো চকচক রয়েছে এখনও। শ্রবণ সামনে হাত বাড়িয়ে বাধা দেওয়ার মতো করে বলে, গুরুজনের সঙ্গে মশকরা করতে নেই বাচ্চারা, আমি তোদের সকলের চেয়ে বড়, তাই আমাকে সম্মান কর আর এই বালের ক্রিম লাগানো থেকে বিরত থাক। সাকিব বলে, ভুল বললি ভাই, এটা বালের ক্রিম না, এটা পিওর দুধের ক্রিম। সাকিবের কথা আর বলার ধরন দেখে বাকিরা হা হা করে হেসে ওঠে। হাসান হাসি থামিয়ে বলে, এখন চলো সবাই। এভাবে যাব নাকি? এসব পরিষ্কার করতে হবে না? রাফির সঙ্গে একমত হয় বাকি 3 জন। শ্রবণ ওদের গেস্ট রুমের ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিতে বলে। 5 জন হাত মুখ ধুয়ে নেয়। হাসান বের হওয়ার জন্য তাড়াহুড়ো করছে দেখে সিফাত বলে, ভাই একটু আস্তে তাড়াহুড়ো কর, তোর বউ আছে আমরা জানি। হাসান অবাক হয়ে বলে, বের হওয়ার সঙ্গে বউয়ের কি সম্পর্ক? তাড়াহুড়ো করে বেরিয়ে এখন বউয়ের কাছে যাবি? তোর বউ নিশ্চয়ই তোর অপেক্ষায় আছে। তোরা দুজন বিয়ে করে তো রাতে বাইরে বের হওয়াটাই বন্ধ করে দিয়েছিস। আমরা অবিবাহিত সিঙ্গেল, আমাদের তো বউ নাই, তাই বউ অপেক্ষাও করে না, এই জন্য আমাদের তাড়াহুড়ো নেই। ফালতু কথা বাদ দিয়ে চল এখন। তুই যাবি তোর বউয়ের কাছে, শ্রবণ যাবে শ্রবণের বউয়ের কাছে। এখন আমরা অবিবাহিত সিঙ্গেলরা কোথায় যাব? জাহান্নামে যা। শ্রবণ আসছি, আমি আগামীকাল দেখা যাচ্ছে। বলতে বলতে হাসান দরজার দিকে এগিয়ে যায়। বাকিরাও শ্রবণের কাছ থেকে বিদায় নিয়ে এগিয়ে যায় দরজার দিকে। আগামীকাল ওদের ট্রিট দিতে যেন না ভোলে সেটা মনে করিয়ে দিয়ে যায়। শ্রবণ ওদের পেছন পেছন এসে দরজা লক করে দেয় ভেতর থেকে। বজ্জাতগুলো ড্রয়িং রুমের 12টা বাজিয়ে দিয়েছে এই অল্প সময়ের মধ্যেই। বেডরুমে এসে শুয়ে পড়ে সোহার দিকে ফিরে। সোহা শ্রবণের মুখের দিকে তাকায়। কিছু বলার আগেই শ্রবণ সোহার চোখ জোড়া হাত দিয়ে বন্ধ করে বলে, ঘুমা। সোহা উল্টো ফিরে শ্রবণের বুকে নিজের পিঠ ঠেকে নীরব হয়ে যায়। শ্রবণ সোহার গায়ের ওপর হাত তুলে দিয়ে পেটের ওপর রাখে। শ্রবণের হাতের ওপর হাত রাখে সোহা। ব্ল্যাঙ্কেটের বাইরে থাকায় শ্রবণের হাত পা বেশ ঠান্ডা হয়ে গেছে। শ্রবণের কানে সোহার করা প্রথম উইশ এখনো প্রতিধ্বনি হচ্ছে। ওর মনে হচ্ছে সোহা এখনো ফিসফিস করে বলছে, হ্যাপি বার্থডে বাবুর আব্বু। ওর সব ধ্যান জ্ঞান দখল করে নিয়েছে সোহার বলা 4টা শব্দ। সকালে সোহার ঘুম আগে ভাঙে। শ্রবণ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আসে পেছন থেকে। সোহা খুবই সাবধানে আস্তে আস্তে শ্রবণের হাত পা সরিয়ে দেয় নিজের ওপর থেকে। শোয়া থেকে উঠে বসতেই শ্রবণের ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখের পাতা টেনে তুলে আবার চোখ বন্ধ করে নেয়। সোহার পেট সহ কোমর পেঁচিয়ে ধরে ঘুম জড়ানো ভারী গলায় বলে, উঠছিস কেন? সকাল হয়ে গেছে, হোক শুয়ে থাক তুই,
ঘুম হয়নি আমার, ওয়াশরুমে যাব। 1 ঘন্টা পরপর কিসের এত ওয়াশরুমের চাপ আসে তোর? সোহা বিস্ময় নিয়ে বলে, কোথায় 1 ঘন্টা পরপর ওয়াশরুমে যাই? যাস না কখন সেটা বল। রাতে শোয়ার পর 2 ঘন্টাও পার হয়নি, গেলি ওয়াশরুমে, শোয়ার পর আবার গেলি ফজরের আগে, আবার এখন যাচ্ছিস। 1 ঘন্টা পরপর হলো না? না, ছাড়ো এখন। শ্রবণ ছেড়ে দিয়ে উপর হয়ে শুয়ে বলে, দ্রুত আসবি। সোহা বলে না কিছু, বিছানা ছেড়ে নেমে চাদর গায়ে জড়িয়ে ওয়াশরুমে প্রবেশ করে। বাবু পেটে আসার 3 মাস পর থেকে ওর ওয়াশরুমের চাপ বেড়েছে। এই শীতের মধ্যে রাতে উঠতে যে কত কষ্ট লাগে। শ্রবণ তো ভীষণ বিরক্ত হয় রাতে যখন ও ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। শ্রবণ ঘুমিয়ে গেছে আবার। রাতে দ্বিতীয়বার শোয়ার পর শ্রবণ আর ঘুমাতে পারেনি বললেই চলে। ঘুমিয়েছিল ফজরের আজানের পর। সোয়া ড্রয়িং রুমে এসে দেখে মাজেদা আন্টি ফ্লোর পরিষ্কার করছেন। সোয়াকে দেখে উনি বলেন, রাতে কারা এসেছিল? ওর বন্ধুরা এসেছিল। ও। ড্রয়িং রুম পরিষ্কার করে রান্নাঘরে ফিরে যান মাজেদা আন্টি। সোহা ওনার পেছন থেকে এসে বলে, আন্টি আপনি শুধু নাস্তা বানান, দুপুরের রান্না আমি করব, আর আপনি দুপুরের খাবার এখানে খেয়ে যাবেন। দুপুরে এখানে খাওয়া সম্ভব না সোহা, আমাকে দুপুরের আগেই বাড়িতে ফিরতে হয়, তুমি জানোই। তাহলে দুপুরের খাবার নিয়ে যাবেন। আচ্ছা। সোহা রান্নাঘর থেকে ফিরে আসে বেডরুমে। না শুয়ে শ্রবণের পাশে বসে ফোন দেখতে শুরু করে। নাস্তা শেষ, বেরিয়ে গেছে শ্রবণ। সোহা মাজেদা আন্টির সাহায্য নিয়ে দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছে। দুপুর হয়ে এলেও শ্রবণ ফিরছে না। অধৈর্য হয়ে সোহা শ্রবণের ফোনে কল করে। শ্রবণ বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে এসেছে সোহাকে কল করার জন্যই। পকেট থেকে ফোন বের করেছিল মাত্র। সোহার কল দেখে সঙ্গে সঙ্গে রিসিভ করে। হ্যালো। হ্যাঁ বল, কোথায় তুমি? কখন ফিরবে? বাইরে আসছি, ফিরতে দেরি আছে। খাবে না? সোহার গলার স্বর মলিন শোনালো। শ্রবণ বলল, তুই খেয়ে নে, আমি বাইরে খাবো। এসে খেয়ে যাও। যা বলেছি তা কর। আচ্ছা। সোহা কল কেটে দেয়। মলিন মুখে কিছুক্ষণ ফোনের স্ক্রিনে তাকিয়ে থেকে ফোন বিছানার উপর ছুঁড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। কত আশা নিয়ে রান্না করেছিল শ্রবণের জন্য, মন খারাপ করে খাবার খাওয়ার জন্য বসে চেয়ার টেনে। অভিমানে চোখ জোড়া ভিজে উঠেছে বারবার। নিজের উপরে রাগ হচ্ছে এখন। কেন এত বেশি আশা করে শ্রবণের কাছে? ও তো জানে শ্রবণ কেমন। জানি তো শ্রবণের উপর জোর খাটিয়ে বা মুখের উপর কিছু বলতে পারবে না। সাহস করে তো বলতেই পারতাম, আমি তোমার জন্য রান্না করেছি, তুমি দ্রুত আসো, দুজনে একসঙ্গে খাবো। বলতে তো পারলো না, তাহলে কেন এত আশা রাখলো? চোখ মুছতে মুছতে খাওয়া শুরু করলো। গলা দিয়ে খাবার নামছে না সোহার। আশ্চর্য, আজ এমন হচ্ছে কেন? শ্রবণ তো ওকে কত কষ্ট দিয়েছে, তখন তেমন হতো না। মন খারাপেরা জেকে ধরেছে, খাবার গলা দিয়ে নামছে না। পানি দিয়ে গিলে গিলে খাওয়া শেষ করে কোনো রকমে। টেবিলের ওপর থাকা সব কিছু ঢেকে রেখে বেডরুমে ফিরে আসে। এই প্রথম ওর নিজের ওপর আর শ্রবণের ওপর ভীষণ রাগ হচ্ছে। শ্রবণের ফিরতে ফিরতে রাত 9টা পার হয়ে গেছে। বেডরুমে এসে দেখে সোহা ঘুমিয়ে আছে। সন্ধ্যার পরেই সোহাকে মেসেজ করে বলে দিয়েছিল রাতে খাবার খেয়ে ওষুধ খেয়ে যেন শুয়ে পড়ে, ওর অপেক্ষা না করে, ওর ফিরতে লেট হবে। ফোন, ওয়ালেট আর চাবি রেখে বিছানার কাছে এগিয়ে আসে। বিছানায় বসে সোহার পাশে ব্ল্যাঙ্কেট সরিয়ে সোহার পেটের উপর হাত রাখে। হঠাৎ শ্রবণের চোখ জোড়া বড় বড় হয়ে যায়। বাবু কি নড়ল? হ্যাঁ, নড়ল তো। ও পেটের উপর হাত রাখতে মৃদু নড়ে উঠল। শ্রবণ আরও কিছুক্ষণ পেটের উপর হাত চেপে বসে রইল, তবে বাবু আর নড়ল না। সোহা বেশ কয়েকবার বলেছে বাবু একটু একটু নড়ে, ও বুঝতে পারে। তবে শ্রবণ পেটের উপর হাত রেখে অনুভব করতে পারেনি অনাগত সন্তানের মুভমেন্ট। আজকে প্রথম অনুভব করল। এবারের জন্মদিনে একের পর এক সারপ্রাইজ পেয়েই চলেছে। পেটের উপর হাত বুলিয়ে চুমু খায় বেশ কয়েকটা। ভালোভাবে ঢেকে দিয়ে সোহার মুখের দিকে তাকায়। কিছুক্ষণ পলকহীন তাকিয়ে থাকে ঘুমন্ত সোহার মুখের দিকে। হাত বাড়িয়ে সোহার চুলে হাত বুলিয়ে আদর করে। কপালে চুমু খেয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। প্যান্টের বেল্ট খুলতে খুলতে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। আয়নায় নিজেকে দেখে আবার সোহার দিকে তাকায়। এমনিতেই সোহার ঘুম ভারী, বাবু পেটে আসার পর ঘুম আরও ভারী হয়ে গেছে। মাঝে মধ্যে আবার ভীষণ পাতলা ঘুম। একটু শব্দেই জেগে ওঠে, ফ্রেশ হয়ে খাবার খেয়ে আসে। আজকে সারাদিন দৌড়াদৌড়ির উপরেই ছিল, এখন ক্লান্ত লাগছে।
মেইন লাইট অফ করে সোহার পাশে শুয়ে পড়ে, ওকে জড়িয়ে ধরে। শ্রবণের বাহু বন্ধনে আবদ্ধ হয়ে সোহার ঘুম ভেঙে যায়। চোখের পাতা টেনে তোলার চেষ্টা করে, ঘুম জড়ানো ব্যস্ত গলায় বলে, শুয়ে পড়েছ কেন? খেয়েছ? হ্যাঁ খেয়েছি। সোহার ব্যস্ত কণ্ঠ এবার মলিন হয়, বাইরে থেকে খেয়ে এসেছে। শ্রবণ সোহাকে ভালোভাবে আলিঙ্গন করে বলে, তোর রান্নায় খেয়েছি, ঘুমা, ছাড়ো। খাবার তুলে ফ্রিজে রেখে আসি, নয়তো নষ্ট হয়ে যাবে। আমি ফ্রিজে তুলে রেখে এসেছি সব। সোহা শ্রবণের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কিছুটা দূরে সরে যায়। শ্রবণ অবাক হয়ে বলে, কি হয়েছে? ওদিকে যাচ্ছিস কেন এভাবে? সোহা অভিমান ভরা কণ্ঠে বলে, আমি তোমার জন্য কত কষ্ট করে রান্না করেছিলাম, কিন্তু তুমি খেতে আসনি দুপুরে। শ্রবণ দাঁতে দাঁত চেপে বলে, এই অবস্থায় এত কষ্ট করে তোকে এত পদ খাবার রান্না করতে বলেছে কে? সোহা হেসকি তুলে অভিমানী কণ্ঠে বলে, তুমি একটুও ভালোবাসো না আমাকে, সবসময় শুধু বকো আর ধমকে ধমকে কথা বলো। শ্রবণ বিস্মিত হয়ে বলে, এই তোর কি হয়েছে? আবার কাঁদছিস কেন? বাবুকে ভালোবাসো কিন্তু আমাকে ভালোবাসো না। সবসময় শুধু মারতে তেড়ে আসো, ধমক দাও, বকা দাও, রাগি চোখেও তাকাও। দুপুরে খাওয়ার জন্য আসতে বলেছিলাম বলে রাগ দেখিয়েছ। শ্রবণ সোহার দিকে হাত বাড়িয়ে বলে, এই ডাইনির বাচ্চা, এদিকে আয়। সোহা গাছ হাঁকি দিয়ে শ্রবণের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আরও কিছুটা সরে যায় শ্রবণের কাছ থেকে। শ্রবণ অবাকের উপর অবাক হচ্ছে, চরম লেভেলের অবাক। সোহা এমন করছে বিশ্বাসই হচ্ছে না। সঠিক উঠে বসে সোহার দিকে আগায়, ওকে টেনে তুলে বসানোর চেষ্টা করে রাগী গলায় বলে, তোর তো সাহস কম না, তুই আমার সঙ্গে এমন করছিস? বকা দেওয়ার সময় মনে থাকে না? এই ডাইনির বাচ্চা, তুই ঠিক আছিস? ভূত প্রেত কিছু ধরেছে নাকি? শ্রবণ শকড সোহার আচরণে। সোহা তো ওর সঙ্গে এমন আচরণ করার মেয়ে না। সত্যি সত্যি কি ভূত প্রেত কিছু ধরেছে? বিছানা ছেড়ে নেমে দ্রুত মেইন লাইট অন করে। সোহা শুয়ে পড়েছে আবার। শ্রবণ বিছানায় উঠে বসে সোহার গায়ের উপর থেকে ব্ল্যাঙ্কেট টেনে সরিয়ে দেয়। সোহা তাকায় না ওর দিকে, ভীষণ অভিমান করেছে শ্রবণের ওপর। সবসময় ওকে কষ্ট দেয়, একটু ওর কথা ভাবে না। শ্রবণ সোহার গালে হাত রেখে বলে, রাতে খেয়েছিস? সোহা জড়ানো গলায় বলে, হ্যাঁ। ঔষধ খেয়েছি, ওঠ দেখি কি হয়েছে তোর। সোহা শোয়া থেকে উঠে বসে চোখ মুছে বলে, তুমি একটুও ভালোবাসো না আমাকে, শুধু বাবুকে ভালোবাসো আর ওর কথাই ভাবো। আমার কোনো কথা শোনো না তুমি, শুধু নিজের কথা আমাকে শোনাও। আমি কত আশা নিয়ে তোমার জন্য রান্না করেছিলাম, ভেবেছিলাম নিজ হাতে বেড়ে খাওয়াবো তোমাকে, কিন্তু তুমি আসনি। রাতে এসে নিজে নিজে খেয়ে নিয়েছ, আমাকে ডাকনি। কথাগুলো বলে গাল ফুলিয়ে বসে রইল সোহা। মেজাজ ভীষণ খিটখিটে হয়ে আছে আজ। নিয়ন্ত্রণ হারিয়ে শ্রবণের উপর চিৎকার চেঁচামেচিও করে ফেলতে পারে বিশ্বাস নেই। শ্রবণ ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সোহার মুখের দিকে। এই সোহাকে শ্রবণ চেনে না, একটুও চেনে না। ওর বউয়ের শরীরে ভূত ভর করেছে নিশ্চয়ই। ওর বউয়ের কোনোদিন সাহস হবে না ওর মুখের ওপর এত কথা বলার। কিছুক্ষণ ঝিম ধরে বসে থাকার পর বিছানা ছেড়ে নেমে রুম থেকে বেরিয়ে যায়। সোহা দরজার দিকে তাকিয়ে হেসকি তুলতে তুলতে চোখ মোছে। দুপুর থেকে ওর কি হয়েছে ও নিজেই বুঝতে পারছে না। কান্না পাচ্ছে, রাগ হচ্ছে, চিৎকার চেঁচামেচি করতে ইচ্ছে করছে। সোহার সঙ্গে এরকম কোনোদিন হয়নি আজকের আগে। 2 মিনিট পরেই রুমে ফিরে আসে শ্রবণ। ওর হাতে একগুচ্ছ লাল টকটকে টাটকা গোলাপ ফুল। শ্রবণ বিছানায় উঠে সোহার পাশে বসে আবার ফুলগুলো সোহার দিকে এগিয়ে দিয়ে বলে, নে এগুলো তোর। সোহা আগের চেয়ে বেশি অভিমানী হয়ে বলে, অন্যের আনা ফুল আমি কেন নেব? শ্রবণ চিবিয়ে চিবিয়ে বলে, আমি অন্য মানুষ? আমি তোমার কথা বলেছি? এগুলো হাসান ভাইয়েরা কেকের সঙ্গে এনেছিল, সেগুলো না? তোকে কে বলেছে এগুলো সেই ফুল? সেই ফুলগুলো এমন ছিল, এগুলো আমি আসার পথে তোর জন্য কিনে নিয়ে এসেছি। তুই ঘুমিয়ে গিয়েছিলি বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সোহা মুখ ফিরিয়ে নিয়ে বলে, রোজ ডে তো চলে গেছে, তখন ফুল না দিয়ে এখন দিচ্ছ কেন? রাগে শ্রবণের ফর্সা চেহারা লাল হয়ে উঠেছে, ইচ্ছে করছে সোহার ফর্সা তুলতুলে নরম গাল চড় দিয়ে লাল বানিয়ে দিতে। কখন যেন মেজাজ হারিয়ে সত্যি সত্যি চটটা বসিয়ে দেয়। কটমট করে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলে, খানসা বরাবর দেব একটা। কি হয়েছে তোর আজকে? এখন কিছু বলি না বলে সাহস বেড়ে গেছে? যত নরম হচ্ছি তোর তত নাটক বাড়ছে।
ওইসব ফালতু কিস ডে, হাগ ডে, রোজ ডে, প্রপোজ ডে, ভ্যালেন্টাইন ডে অন্যদের জন্য, আমাদের জন্য না। আমাদের জন্য রোজই কিস ডে, হাগ ডে, রোজ ডে, প্রপোজ ডে, ভ্যালেন্টাইন ডে। এই নে রোজ, এই যে কিস, এই যে হাগ করছি, আয় এখন ভালোবাসাও দেই। ফুল হাতে শ্রবণের বুকের সঙ্গে মিশিয়ে বসে রইল সোহা। কয়েক সেকেন্ডে ফুলগুলো হাতে ধরিয়ে দিয়ে ঝড়ের গতিতে শোয়া থেকে তুলে চুমুখে জড়িয়ে ধরেছে। মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকাতেই শ্রবণ সোহার মুখের ওপর এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে কপালে, গালে, ঠোঁটে আলতো করে চুমু খায়। গালে হাত রেখে বলে, হয়েছে নাকি, আরও ভালোবাসা লাগবে। সোহা ফ্যালফ্যাল করে শ্রবণের মুখের দিকে তাকিয়ে রইল। সোহার চেহারা দেখে মনে হচ্ছে ও ছোট একটা বাচ্চা, যার সঙ্গে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছে না। কেমন অবুঝের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে শ্রবণের মুখের দিকে। শ্রবণ ওকে বুক থেকে সরিয়ে বিছানা ছেড়ে নামতে নামতে বলে, আয় খাবার খাবো। তুমি না বললে খেয়েছ? শ্রবণ পেছন ফিরে চিবিয়ে চিবিয়ে বলে, খেয়েছি, আবার খাবো। যা যা রান্না করেছিস সব খেয়ে ফেলবো, এখন দ্রুত আয়। বলতে বলতে রুম থেকে বেরিয়ে যায়। সোহা শ্রবণের যাওয়ার পথে তাকিয়ে হাতে থাকা ফুলগুলোর দিকে তাকায়। কি সুন্দর ফুলগুলো! ফুলগুলোতে নাক ডুবিয়ে ঘ্রাণ টেনে নেয় ভেতরে। শ্রবণ ওর জন্য ফুল এনেছে ভেবেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ফুলগুলো বিছানার উপর রেখে দ্রুত বিছানা ছেড়ে রুম থেকে বেরিয়ে আসে। শ্রবণকে ড্রয়িং রুমে না পেয়ে স্টাডি রুমের দিকে তাকায়। স্টাডি রুমের লাইট অফ করা। রান্নাঘর থেকে টুকটাক শব্দ ভেসে আসছে। বুঝতে পারে শ্রবণ রান্নাঘরে রয়েছে। দ্রুত পা চালিয়ে রান্নাঘরে আসে। শ্রবণ খাবার গরম করছে। এই দৃশ্য দেখে সোহার চোখ জোড়া বড় বড় হয়ে গেছে। শ্রবণ চৌধুরী করছে খাবার গরম, এটাও সম্ভব? ওভাবে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? বস চেয়ারে। সোহা চেয়ারে বসে পড়ে। শ্রবণ মনোযোগ দিয়ে নিজের কাজ করছে। সোহাকে দেখে দেখে গ্যাসের চুলা অন অফ করা শিখে গেছে। মাইক্রো ওভেন ব্যবহার করাও শিখেছে। সোহা শ্রবণের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। শ্রবণের ঘাড় ঘুরিয়ে তাকাতেই সোহা মুখ নামিয়ে নেয়। সব খাবার গরম করে ডাইনিং টেবিলে সাজায় শ্রবণ নিজেই। হাত ধুয়ে সোহাকে নিয়ে এসে বসে চেয়ার টেনে দুজনের সামনে প্লেট নিয়ে বলে, বেড়ে দিবি নাকি আমি দেব? তুমি দাও। শ্রবণ বিনা বাক্যে দুজনের প্লেটে খাবার বেড়ে নেয়। গ্লাসে পানি ঢেলে দিয়ে বলে, খাওয়া শুরু কর। সোহা অল্প পোলাও মুখে তুলে নেয়। শ্রবণ মাংস তুলে মুখে পুরে চিবোতে শুরু করে সোহার দিকে তাকিয়ে। সোহার চোখ জোরে ভিজে উঠেছে বারবার। ওড়না দিয়ে চোখ জোরে মুছতে মুছতে খাচ্ছে। শ্রবণ পোলাও মাংস হাতে নিয়ে সোহার মুখের দিকে বাড়িয়ে দেয়। সোহা মুখ তুলে শ্রবণের হাতের দিকে তাকিয়ে মুখের দিকে তাকায়। শ্রবণ গম্ভীর চোখ মুখ বানিয়ে ওর দিকে তাকিয়ে আছে। সোহা শ্রবণের হাত থেকে মুখে নেয় খাবার। শ্রবণ শশার পিস এগিয়ে ধরে, আবার সোহার মুখের সামনে। এভাবে বেশ কয়েক লোকমা সোহাকে খাইয়ে দেয় শ্রবণ নিজ হাতে। সোহার চোখ জোড়া দিয়ে গল গল করে পানি গড়িয়ে পড়ছে। এখন হেসকি উঠে গেছে। চেয়ার ছেড়ে উঠে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। শ্রবণ ওর যাওয়ার পথে তাকিয়ে নিজের প্লেটের দিকে তাকায়। চুপচাপ নিজের প্লেটের খাবার শেষ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। বাকি সব খাবার ঢেকে রেখে রান্নাঘরের দিকে আগায়। রান্নাঘরে এসে দেখে সোহা এখন হেসকি তুলে কাঁদছে উল্টো ফিরে দাঁড়িয়ে। শ্রবণের আগমন টের পেয়েও তাকাচ্ছে না ওর দিকে। শ্রবণ কোনো কিছু না বলে হাত ধুয়ে নেয়। টিস্যু পেপার দিয়ে হাত মুছে সোহার সামনে এসে দাঁড়ায়। সোহা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শ্রবণ মুখে কিছু না বলে সোহার মুখ তুলে ধরে দুই হাতে। কাঁদতে কাঁদতে চেহারা লাল হয়ে গেছে সোহার। শ্রবণ সোহার ওড়না দিয়েই সোহার চোখ মুখ মুছিয়ে দেয়। গম্ভীর গলায় বলে, আমি জানি আমি খারাপ মানুষ, এভাবে কেঁদে কেঁদে বোঝাতে হবে না। সোহা শ্রবণকে জড়িয়ে ধরে শক্ত করে কাঁদতে কাঁদতে বলে, তুমি খারাপ মানুষ না, তুমি খুব ভালো মানুষ। আমি খারাপ মানুষ না? না, একদম না। তাহলে এভাবে মরা কান্না করছিস কেন? সোহা কথা বলে না। শ্রবণ সোহার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ফ্রিজ খুলে বড় বড় 2 প্যাকেট চকলেট বের করে সোহার হাতে দেয়। নিজের সবচেয়ে পছন্দের চকলেট পেয়ে সোহার কান্না আরও বেড়ে যায়। কি শুরু করেছিস রাজ? সোহা কান্না বন্ধ করার চেষ্টা করে চোখ মুখ মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে বেডরুমের দিকে এগিয়ে যায়। শ্রবণ ফোঁস করে শ্বাস ছেড়ে রান্নাঘরের লাইট অফ করে সোহার পেছন পেছন রুমের দিকে এগিয়ে যায়। এই মেয়েকে বিয়ে করে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলছে দিন দিন।
আগের শ্রবণ মরে যাচ্ছে ধীরে ধীরে। যেই শ্রবণ আগে সোহার একটা প্রশ্নের উত্তর দিত না, উল্টো কিছু জিজ্ঞেস করলে ভয় দেখিয়ে তটস্থ করে দিত, সেই শ্রবণ এখন এক্সপ্লেন করে সোহার কাছে। যেই শ্রবণের চোখের ইশারায় সোহা উঠবাস করত, এখন সেই শ্রবণ সোহার প্রায় সব কথাই শোনে। কেন এমন করে শ্রবণ নিজেও জানে না। নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসছে ধীরে ধীরে। সোহা ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়েছে। এখনো হেঁচকি তুলে কাছে। শ্রবণে বিরক্ত হওয়ার কথা থাকলেও আজ বিরক্ত হতে পারছে না। লাইট অফ করে শুয়ে পড়ে সোহার পাশে। আলগোছে সোহাকে আগলে ধরে বুকে। শ্রবণ জড়িয়ে ধরতেই সোহা হাউমাউ করে কেঁদে ওঠে। শ্রবণ হতাশার শ্বাস ফেলে আরও ভালোভাবে আগলে ধরে সোহাকে। নরম সুরে বলে, আজকে কান্না করে রাত পার করার প্রতিজ্ঞা করেছিস নাকি কান্নার প্রতিযোগিতায় নাম লিখিয়েছিস? এমন করছিস কেন আজ? চুপ কর। সোহা কথা বলে না। শ্রবণের পরিবর্তন তাও এত দ্রুত, এটা কল্পনা তো দূর। সোহা অসম্ভব বলেই ধরে নিয়েছিল। শ্রবণের টি শার্ট খামচে ধরে ওর বুকে মুখ গুজে রেখে নিজেকে সামলানোর চেষ্টা করতে থাকে। সোহা নিজেও বুঝতে পারছে না আজ ওর কী হয়েছে। অনেক দিনের জমিয়ে রাখা কান্না আজ প্রকাশ পাচ্ছে বোধ হয়। দুদিন পার হয়ে গেছে মাঝখানে। বেলা 11টার দিকে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গিয়েছিল শ্রবণ। ঘুম থেকে জেগে নিজেকে ধাতস্থ করতে কিছুটা সময় লাগে। ফোন হাতে নিয়ে টাইম দেখে নেয়। 1:30 বেজে গেছে। ফোন রেখে ঝিম ধরে বসে থাকে কিছুক্ষণ। মাথা ভার ভার হয়ে গেছে। বেশি ঘুমিয়ে চোখ মুখও ফুলে গেছে বোধ হয়। চোখ বন্ধ রেখে ঘুম জড়ানো গলায় সোহাকে ডাকে। শ্রবণ ডাকতেই সোহা ব্যালকনি থেকে রুমে ফিরে আসে। বলো, আমাকে একা রেখে কোথায় গেছিস? বলতে বলতে চোখ তুলে সোহার দিকে তাকায়। সোহাকে দেখে চোখ দুটো বড় বড় হয়ে যায়। বন্ধ করে আবার তাকায়। তখনই ফিক করে হেসে ওঠে। গা ঝাঁকিয়ে হাসতে হাসতে বলে, তুই দিন দুপুরে নাইটি পরেছিস কেন? নাইটি যদি পড়তেই হয় তাহলে রাতে পড়বি। শ্রবণের হাসি আর কথা শুনে সোহা চোখ দুটো ছোট ছোট করে বলে, এটা নাইটি না, দেখতে তো নাইটির মতোই লাগছে। নাইটি না হলে এটা কি? এটা মেক্সকি। মেক্সকি? এটা আবার কোথায় পেলি? আমার যতদূর মনে পড়ছে আমি এই নাইটি হোক আর মেক্সকি এটা আমি কিনে আনিনি কোনো দিন। মাজেদা আন্টি এনে দিয়েছে। টাকা তোমার কাছ থেকে একদিন নিয়েছিলাম, মনে নেই? শ্রবণ সোহার আগাগোড়া ভালোভাবে দেখতে থাকে। আবার এই মেক্সকি পরনে খারাপ লাগছে না, শুধু ভালো নয়, ভীষণ ভালো লাগছে দেখতে। শ্রবণ পা ঝুলিয়ে বসে সোহাকে কাছে ডাকে ইশারায়। সোহা এগিয়ে আসতেই উঁচু পেটের উপর হাত বুলিয়ে বলে, এসব পড়ার বুদ্ধি কে দিয়েছে তোকে? সোহা শ্রবণের এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিতে দিতে বলে, মাজেদা আন্টি। শ্রবণ পেটের উপর চুমুখে মুখ তুলে সোহার মুখের দিকে তাকে বলে, গত 2 মাসে এমনি মুটিয়ে গেছিস, এখন মেক্সকি পরনে আরও মুটকি লাগছে, একদম গোল আলুর মতো। সোহা গাল ফুলিয়ে বলে, কি আমি মুটকি গোল আলু? না, তুই রসগোল্লা, টসটসে রসালো। শ্রবণের কথা শুনে সোহার কাশি উঠে গেছে। নিজেকে সামলে শ্রবণের হাত থেকে ছোটার চেষ্টা করে বলে, ছাড়ো, গোসল করে ফ্রেশ হয়ে আসো, তোকে সুন্দর লাগছে নাইটিটা পরে। এটা নাইটি না, মেক্সকি। নাইটি? মেক্সি মেক্সি মেক্সি। শ্রবণ সোহাকে ঘুরিয়ে নিজের কোলের ওপর বসায়। সোহার ঘাড়ে মুখ গুজে সোহার নিজস্ব সত্তার মাতাল করা সুবাস টেনে নেয় নিজের ভেতর। শ্রবণ বেসামাল হওয়ার আগেই সোহা তাড়াহুড়ো করে শ্রবণের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, কি করছো? ছাড়ো আমাকে, গোসল করে আসো, খাবার খাবো। আমার তো তোকে। এই বাবু নড়ল, আবার নড়ছে। সোহা ঘাড় উল্টে শ্রবণের মুখ দেখার চেষ্টা করে বলে, হ্যাঁ, কিছুক্ষণ আগে আরও জোরে জোরে নড়ছিল। শ্রবণ খুশিতে আত্মহারা। ওর চোখ দুটো রাতের আকাশে জ্বলতে থাকা উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। হার্টবিট বেড়ে গেছে। মাগরিবের পরপর ফ্ল্যাটে প্রবেশ করে শ্রবণ। দুপুরের খাওয়া দাওয়া করে বেরিয়েছিল। সোহা রান্নাঘর থেকে বেডরুমের দিকে এগিয়ে আসছে। শ্রবণকে দেখে ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে যায়। শ্রবণের হাতে একটা লাল টকটকে গোলাপ আর বেলি ফুলের মালা। সোহার চোখ মুখ চকচক করছে খুশিতে। শ্রবণ গতকালও ওকে ফুল এনে দিয়েছিল, আবার আজকেও নিয়ে এসেছে। সোহা শ্রবণের কাছে এগিয়ে এসে হাসি মুখে বলে, এগুলো আমার? না, আমার বাচ্চার মার। শ্রবণের মুখে না শুনে সোহার মুখের হাসি মিলিয়ে গিয়েছিল। আমার বাচ্চার মা শুনে সেই হাসি আবার ফিরে এসেছে মুহূর্তেই।
শ্রবণ ফুলগুলো সোহার হাতে ধরিয়ে দিয়ে স্বভাব সুলভ গম্ভীর গলায় বলে, রেডি হ। কেন? দুপুরে না বললে এক জায়গায় থাকতে থাকতে ভালো লাগছে না, চল বাইরে নিয়ে যাব। কথাগুলো বলেই শ্রবণ রুমের দিকে এগিয়ে যায়। সোহা বেলি ফুলের ঘ্রাণ নিতে নিতে রুমের দিকে আগায়। দিন দিন শ্রবণ চৌধুরী ওর মন মতো হয়ে উঠছে। শ্রবণ যে কোনোদিন পরিবর্তন হবে এটা কি সোহা ভেবেছিল? একদমই ভাবেনি। সোহা রুমে এসে ফুলগুলো রেখে গায়ের ওড়নাটা হিজাবের মতো করে পেঁচিয়ে নেয়। কাভার থেকে চাদর বের করে গায়ে জড়িয়ে শ্রবণের দিকে তাকিয়ে বলে, আমার হয়ে গেছে। শ্রবণ ফোন থেকে মুখ তুলে সোহার দিকে তাকায়। বসা থেকে উঠে ফোন পকেটে ভরে গাড়ির চাবি হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। সোহা দ্রুত পায়ে শ্রবণের পেছন পেছন হাঁটা ধরে। ফ্ল্যাট থেকে বেরিয়ে সোহার ডান হাতটা মুঠো করে ধরে শ্রবণ। লিফটের সামনে এসে দেখে লিফট নিচে রয়েছে। লিফট উপরে এসে থামে। দরজা খুলে যেতে দেখা যায় ভেতরে সেই ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। শ্রবণ যখন ফ্ল্যাটে ফিরল তখন ভদ্রমহিলা নিচে যাওয়ার জন্য লিফটের সামনে দাঁড়িয়েছিলেন। কিছু নেওয়ার জন্য হয়তো নিচে গিয়েছিলেন, হাতে কিসের জন্য প্যাকেট। লিফট থেকে বের হতে হতে দুজনের ওপর নজর বুলান। মিষ্টি এসে সোহার দিকে তাকিয়ে বলেন, সোহা তুমি প্রেগন্যান্ট? সোহা মাথা নাড়ায়। ভদ্রমহিলা আরও কিছু বলতে চাইছিলেন কিন্তু তার আগে লিফটের দরজা বন্ধ হয়ে গেছে। শ্রবণ নিজের গাড়িটা পার্কিং জোনে দাঁড় করিয়ে সোহাকে নিয়ে ভেতর থেকে বেরিয়ে আসে। সোহা আশপাশে নজর বুলায়। রাতের শহর দেখতে মন্দ লাগছে না ওর। শ্রবণ সোহার হাত ধরে সামনের দিকে হাঁটতে শুরু করে। শো শো বাতাসে সোহার ঠান্ডা ঠান্ডা লাগছে। এত মানুষ কেন এখানে? আশেপাশে অনেক মানুষ আছে, সবাই কোনো না কোনোভাবে ব্যস্ত। সোহার কাছে জায়গাটা অপরিচিত, এর আগে কোনোদিন এখানে এসেছে বলে মনে পড়ছে না। ফুচকার দোকান দেখে সোহার পা দুটো থেমে গেছে। জিভে জল এসেছে মুহূর্তে। মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকাতেই দেখে শ্রবণ ওর দিকে তাকিয়ে আছে, কপাল ভুরু কুঁচকে। কি হয়েছে? সোহা দুদিকে মাথা নাড়ায়, পুনরায় হাঁটতে শুরু করে ধীর পায়ে। শ্রবণ গম্ভীর গলায় বলে, কিছু খাবি? সোহা আবার মুখ তুলে তাকায়। শ্রবণ আগের মতোই বলে, কিছু খাবি? সোহা এরই অপেক্ষা করছিল শ্রবণ কখন বলবে কি খাবি। সাহস করে আগ বাড়িয়ে কিছু খাওয়ার কথা বলতে পারছিল না। শ্রবণ যদি ধমক দেয় এই ভয়ে। কিছু খেতে ছিলে দেখা গেল রাম ধমক দিয়ে বলছে, বাইরের কিছু খাওয়া যাবে না, একদম চুপ। কথা বলছিস না কেন? সোহা হাত তুলে ফুচকার দোকান দেখিয়ে বলে, ফুচকা খাবো। শ্রবণ ছ্যাদ করে ওঠে, কাঠ কাঠ গলায় বলে, ফুচকা খাওয়া যাবে না, অন্য কিছু খা। আমার ফুচকা খেতে ইচ্ছে করছে। ইচ্ছে করলে খাওয়া যাবে না। কি হবে খেলে? ফুচকা কিভাবে বানায় জানিস তুই? অস্বাস্থ্যকর পরিবেশ, ইঁদুর তেলাপোকা হাঁটাহাঁটি করে, হাগুমুতু করে, কেঁচো চারপাশে ছড়িয়ে থাকে, আরও কত নোংরা ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে ভর্তি। এসব খাওয়ার কথা একদম বলবি না। শ্রবণের কথাগুলো সোহার ওপর তেমন একটা ইফেক্ট ফেলতে পেরেছে বলে মনে হয় না। সোহা অনুরোধের সুরে বলে, অল্প খাবো, খাই না প্লিজ, কিনে দাও না। একদম না, চল এদিকে চল। সোহার ঠায় দাঁড়িয়ে রইল। শ্রবণ পেছন ফিরে তাকাতেই সোহা ওর ডান হাতটা ধরে ঝাঁকে বলে, এমন করছো কেন? এসব খেলে অসুস্থ হয়ে পড়বি। একটা খাবো, একটা এনে দাও। ওটা তোর বাপ ভাইয়ের দোকান যে একটা বিক্রি করবে। সোহা ঠোঁট উল্টে বলে, তাহলে এক প্লেট এনে দাও। অসুস্থ হয়ে পড়বি, পেট ব্যথা করবে। করবে না, আগেও খেয়েছি তো। ও বাবু রাব্বু, দাও না এক প্লেট কিনে। শ্রবণের আর সাধ্য আছে নিষেধ করার? একদমই নেই। আগের শ্রবণ চৌধুরী হলে নিশ্চিত এবারও নিষেধ করে ফেলতো, কিন্তু শ্রবণ চৌধুরী তো আগের নেই। শ্রবণ চৌধুরী নেই আগের মতো। সোহার বাম হাতটা ধরে নিজের বুকের বাম পাশে চেপে ধরে। সোহা স্পষ্ট অনুভব করতে পারছে শ্রবণের হৃদস্পন্দন অনেক দ্রুত গতিতে ছুটছে। শ্রবণের মুখের দিকে তাকাতেই শ্রবণের হাত ধরে ফুচকার দোকানের দিকে পা বাড়ায়। সোহার ঠোঁটে বিস্তর হাসি দেখা যায়। ফুচকার দোকানের কাছে এসে দাঁড়ায় দুজন। বেশ কয়েকজন ছেলেমেয়ে দাঁড়িয়ে আছে, সকলের হাতেই ফুচকা আর ঝালমুড়ি। শ্রবণ ফুচকাওয়ালা মামার দিকে তাকিয়ে বলে, মামা এক প্লেট ফুচকা দিয়েন। পাশ থেকে সোহা চঞ্চল গলায় বলে, মামা ঝাল বেশি দিয়েন। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে বলে, এমন ঝাল দেবেন যাতে কানের জলপট্টি লাগাতে হয়। শ্রবণের কথা শুনে সোহার মুখ শুকিয়ে গেলেও পাশে দাঁড়িয়ে থাকা ছেলেমেয়েগুলোর মধ্যে থেকে তিনজন ফিক করে হেসে উঠেছে। ফুচকাওয়ালা মামা নিজেও মুচকে হাসেন। ফুচকার প্লেট হাতে পেয়ে সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে বলে, একটা খাও। শ্রবণ নাক সিটকে বলে, জীবনেও না। সোহার কিছু না বলে খাওয়া শুরু করে। ইস কি মজা, কতদিন হয়ে গেছে ফুচকা খায়নি। আহ কি স্বাদ, মজা।
সোহার খাওয়া দেখে ওর মুখের দিকে তাকিয়ে আছে শ্রবণ। সোহার চেহারা দেখে মনে হচ্ছে ফুচকা নয়, অমৃত খাচ্ছে। প্লেটের ফুচকা শেষ হতেই শ্রবণের মুখের দিকে তাকিয়ে রইল করুণ চোখে। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে থেকেই বলে, মামা আরেক প্লেট দিয়েন। সোহার ইচ্ছে করছে শ্রবণকে জাপটে ধরে, কিন্তু এত মানুষের সামনে ধরা যাবে না। সোহা খুশিতে তো কল্পনায় পাখনা মেলে উঠছে রীতিমতো। সোহা ফুচকাওয়ালা মামার দিকে তাকিয়ে বলে, মামা ঝাল একটু বেশি দিয়েন। কথাগুলো বলে ভয়ে ভয়ে শ্রবণের মুখের দিকে তাকিয়ে দেখে শ্রবণ গম্ভীর হয়ে তাকিয়ে আছে ওর মুখের দিকে। সোহার হাসি হাসি মুখটা চুপসে যায়। হাতের খালি প্লেট রেখে চুপচাপ দাঁড়িয়ে রইল দ্বিতীয় প্লেট ফুচকা খাওয়ার আশায়। দ্বিতীয় প্লেট ফুচকা খেয়ে সোহার অবস্থা খারাপ। ঝাল কান আর মাথা দিয়ে ধোয়া বের হচ্ছে যেন ঝালে। চোখে পানি টলমল করছে, জিহ্বায় যেন আগুন ধরে গেছে। শ্রবণের কথা অনুযায়ী ওর এখন সত্যি সত্যি মাথায় আর কানে জলপট্টি লাগাতে ইচ্ছে করছে। শ্রবণ একটা পানির বোতল কিনে সোহাকে পানি খাওয়ায় চিবিয়ে চিবিয়ে বলে, আরও খা ঝাল। উফ ঝাল, এমন আর উইশ করছিস কেন? ঝাল খাওয়ার সময় মনে ছিল না? সোহা কথা বলতে পারছে না। শ্রবণ আবার পানি খায় ওকে। আশেপাশে নজর বুলিয়ে মিষ্টি জাতীয় কিছু আছে নাকি খোঁজে। দূরে একজন মিঠাইওয়ালাকে দেখতে পায়। পানির বোতলটা সোহার হাতে ধরিয়ে দিয়ে বলে, তুই পানি খেতে থাক, আমি আসছি। আমাকে একা রেখে কোথায় যাচ্ছ? হাওয়াই মিঠাই নিয়ে আসি। শ্রবণ দ্রুত পায়ে বড় বড় কদম ফেলে হাওয়াই মিঠাইয়ের কাছে এসে দাঁড়ায়। 100 টাকার নোট এগিয়ে দিয়ে ব্যস্ত কণ্ঠে বলে, মামা হাওয়াই মিঠাইটা দিন দ্রুত। কটে দেবো মামা? যে কটা পাওয়া যাবে দিয়ে দিন। লোকটা 5টা হাওয়াই মিঠাই শ্রবণের হাতে এগিয়ে দেয়। শ্রবণ হাওয়াই মিঠাই হাতে নিয়ে দ্রুত পায়ে সোহার কাছে ফিরে আসে। 4টা বেঞ্চের উপর রেখে একটা খুলে অর্ধেক টুকু দলা বানিয়ে সোহার মুখে পুরে দেয়। মিষ্টি কিছু মুখে নিলেও সোহার ঝাল কমছে না। হাওয়াই মিঠাই গিলে হাঁ করে রইল। চোখ জোড়া হতে টুপটাপ পানি গড়িয়ে পড়তে শুরু করেছে ঝালের চোটে। শ্রবণ ঝুঁকে সোহার মুখের ভেতর ফু দেয়। এবার একটু আরাম পায় সোহা। ফু দেওয়ায় মুখের ভেতরটা ঠান্ডা হয়ে গিয়েছিল। আরও বেশ কয়েকটা ফু দিয়ে বলে, মুখে পানি নিয়ে বসে থাক, পানি গরম হয়ে যায়। আরেক প্লেট নিয়ে আসি বোম্বাই মরিচ দিয়ে। সোহা দুদিকে মাথা নেড়ে মুখে পানি নেয়। শ্রবণ ওর পাশে বসতে বসতে বলে, পানি একটু গরম হলেই ফেলে দিয়ে আবার নে। সোহা মুখের পানি ফেলে আবার পানি মুখে নেয়। টিস্যু পেপার দিয়ে নাক মুছে শ্রবণের মুখের দিকে তাকায়। শ্রবণ সোহার মাথার উপর হাত রেখে বলে, কাঁদিস না, বোম্বাই মরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস বানিয়ে খাওয়াবো রোজ। সোহা দুদিকে মাথা নেড়ে মুখের পানি ফেলে দেয় আবার। শ্রবণ হাতে থাকা বাকি হাওয়াই মিঠাই সোহার মুখে পুড়ে দেয়। সোহা 3টা হাওয়াই মিঠাই খেয়ে ফেলেছে। এখন ঝাল কমে গেছে। 2 প্লেট ফুচকার পানি খেতে খেতেই পেট ভরিয়ে ফেলেছে। রাতে আর কিছু খেতে হবে না। শ্রবণের বাহুর সঙ্গে মাথা ঠেকিয়ে চুপচাপ বসে আছে। এখন ঝাল কমে গেলেও মাথা ঝিমঝিম করছে। এখনও ঝাল খাওয়ার ইচ্ছে জন্মের মতো মিটে গেছে। জীবনে আর কোনো দিন এমন ঝাল খাবে না। শ্রবণ আর সোহা দুজনে ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। শ্রবণের বন্ধুরা আর রীতা দাঁড়িয়ে আছে। শ্রবণ মুখ খোলার আগেই শিফাত আফসোসের সুরে হা হুতাশ করে বলে, বিয়ে করে দেখছি আমাদের পর করে দিয়েছিস বন্ধু। আগে যেখানে আমাদের সঙ্গে ঘুরতি, এখন সেখানে বউ নিয়ে এখানে সেখানে বসে জ্যোৎস্না বিলাস করছিস। এই দুঃখ কই রাখে আল্লাহ উঠায় নাও। শ্রবণ গম্ভীর গলায় বলে, হয়েছিস পুরুষ মানুষ, কিন্তু নাটক করিস মহিলা মানুষের মতো। এত নাটক কোথা থেকে আসে? তোর কাছে নাটক মনে হচ্ছে? বহুত কষ্ট পেলাম বন্ধু, বোতলের পানিটুকু দে, ডুবে মরে যাই। হাসান বলে, নাটক বাস মহিলা, নাটক বন্ধ কর। শিফাত বিস্ফোরিত চোখে হাসানের মুখের দিকে তাকায়। সঙ্গে বাকিরা ওর দিকে তাকিয়ে আছে বড় বড় চোখে। শিফাত আঙুল তুলে বলে, এই কি বললি তুই? আমি মহিলা? আমাকে কোন অ্যাঙ্গেল থেকে মহিলা মনে হচ্ছে তোর? আমি 100% একজন সুস্থ সবল পুরুষ মানুষ। আমার টুনটুনি আছে, আমি দাঁড়িয়ে মুততে পারি। তাতেও যদি তোর সন্দেহ থাকে তাহলে দেখাতে পারি, দেখবি। শিফাতের কথা শুনে সোহা বিষম খেয়েছে। শ্রবণ তাড়াহুড়ো করে পানির বোতলের সিপি খুলছে। রীতা দমফাটা হাসিতে ফেটে পড়েছে। বেচারি হাসতে হাসতে দূরে সরে গিয়ে বসে পড়েছে ঘাসের ওপর। বাকি 5 জন শিফাতের মুখের দিকে তাকিয়ে আছে। শিফাত জোরপূর্বক হেসে বলে, সব হাসানের দোষ। ও আমাকে মহিলা বলেছে আর আমি উত্তেজনায় ভুলে গেছি এখানে 2 জন বউ আছে। তুই আমাকে মহিলা বললি কেন? হাসান গম্ভীর হয়ে বলে, মুখ ফসকে বেরিয়ে গেছে। মাঝে মধ্যে তো ভুলে মামাকেও বলে ফেলি। শব্দ সেই নাটকবাজ মহিলার। মাথা খারাপ করে ফেলেছে আমার।
সোহা এতক্ষণ নিজের হাসি আটকে রাখলে এবার ফিক করে হেসে ওঠে। শ্রবণের ভয়ে কোনো রকমে হাসি দমানোর চেষ্টা করলেও সফল হয় না। রাফি অবাক হয়ে বলে, ভাই তুই তো শ্বশুরকেও মহিলা বলিস? দোষ তো আমার না, দোষ শ্বশুরের মেয়ের। রীতে নিজের হাসি থামিয়ে নিজে থেকে বলে, এই ব্রিটিশ পুরুষ একদম মিথ্যে দোষারোপ করবে না। আমি বলেছি তোমাকে শ্বশুর আর বন্ধুকে মহিলা বলতে? তোর জন্যই তো হচ্ছে সব। তুই আমার মাথা খারাপ করে ফেলেছিস, তাই উল্টাপাল্টা ভুলভাল কথা বেরিয়ে যায় মুখ ফসকে। রীতে কিছু বলতে চাইছিল, কিন্তু আর তার আগেই সাকিব বলে, তোদের ঝগড়া তোরা বাড়ি গিয়ে সারা রাত করিস, এখন সব থামা, সবাই চল ঝালমুড়ি খাই। শ্রবণ বসে থেকেই বলে, তোরা খা, আমি খাবো না। কেন, তোর আবার কি হলো? তুই তো ঝালমুড়ি পছন্দ করিস। এখন খেতে ইচ্ছে করছে না। তুই না খেলি, ভাবিকে নিয়ে আয়, ভাবি খাবে। সোহা দ্রুত দুদিকে মাথা নেড়ে তারপর বলে, না 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 না, আমি খাবো না, আপনারা সবাই খান। রীতা উঠে এসে সোহার পাশে দাঁড়িয়ে বলে, খাবে না কেন? ফুচকা তো তোমার অনেক পছন্দ, আমি অলরেডি 2 প্লেট ফুচকা খেয়ে নিয়েছি। এখন আমি খেতে খেতে পেট ফেটে যাওয়ার দশা, পানি খেতে খেতে। আমরা আসার আগে একা একা খেয়ে নিলে, আমি তো জানতাম না তোমরা আসবে। জানলে তোমাদের জন্য অপেক্ষা করতাম। হাসান শ্রবণের দিকে তাকে বলে, তুই না খেলে আমিও খাবো না। রীতা বলে, তুমি না খেলে আমিও খাবো না। সিফাত বলে, কি প্রেম এক একজনের, এ না খেলে ও খাবে না, ও না খেলে ও খাবে না। আমাদের শুধু পিরিত দেখানোরই মানুষ নাই। রাফি শ্রবণের হাত ধরে টেনে তোলার চেষ্টা, বলে, আয় ভাই, বেশি না খেলে অল্প খাস, বাকিটুকু আমাকে দিয়ে দিস। শ্রবণ বসা থেকে উঠে দাঁড়ায়, রাফির হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে সোয়ার হাত ধরে বলে, আয়। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান। ধন্যবাদ সকলকে।